স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে তুরস্কের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের খবর। সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উৎপাদনে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার্কসাত 6 মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। মঙ্গলবার স্থানীয় সময় ভোরবেলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন 9 মডেলের একটি রকেট। স্পেসএক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের এই কোম্পানিটির মালিক। তুরস্কের প্রেসিডেন্ট তার্কসাত 6 উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের নতুন অধ্যায় উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, এই স্যাটেলাইটটির মোট উপাদানের 81% উপাদান এবং সফটওয়্যার সরবরাহ করেছে তুরস্ক। বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজে দেবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এবারে ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের হামলায় অন্তত 37 জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রাশিয়ার চালানো সবচেয়ে ভয়াবহ হামলা এটি। রুশ বাহিনী যখন কিয়েভে এই ভয়াবহ হামলা চালিয়েছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও অন্যান্য কাজ করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ভালোভাবে দেখেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মোদির কড়া সমালোচনা করে মঙ্গলবার এক্সে একটি পোস্ট করেছেন তিনি। এতে তিনি পুতিনকে জঘন্য অপরাধী হিসেবে অভিহিত করেছেন। জেলেনস্কি দাবি করেছেন পুতিনের সঙ্গে মোদির মতো নেতার বৈঠক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 41 জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই ঘটনাকে রাশিয়ার বর্বরতার ভয়াবহ চিত্র বলে আখ্যা দিয়েছেন। বাইডেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। সোমবার ইউক্রেন জুড়ে অন্তত 190 জন আহত হন। এর মধ্যে রাজধানী কিয়েভের শিশু হাসপাতালের কয়েকজনও রয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগেই ইউক্রেনে এই হামলার ঘটনা ঘটে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও পশ্চিমা নেতাদের সঙ্গে সুর মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। দৃষ্টি ফেরাবো গাজা ইসরায়েল যুদ্ধে। গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চলমান অভিযানে গত 9 মাসে 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে যে খবর আমরা জানি, সেই তথ্য নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ল্যান্সেট। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সাময়িকী ল্যান্সেটের মতে এই সংখ্যা আরও বেশি। প্রকৃত মৃতর সংখ্যা প্রায় 1,86,000। সম্প্রতি ল্যান্সেটে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে দাপ্তরিকভাবে 38,000-এর অধিক নিহতের সংখ্যা প্রচার করা হচ্ছে, কিন্তু সেখানে ইসরায়েলি বাহিনীর গোলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং গাজায় গত 9 মাসে খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদের হিসেব ধরা হয়নি। যদি এদেরকে ধরে নিয়ে হিসেব করা হয় তাহলে মোট নিহতের সংখ্যা প্রায় 2 লাখে পৌঁছবে। ল্যান্সেটের প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। ফলে যারা সরাসরি গুলি বা গোলার আঘাতে নিহত হন তাদের তুলনায় খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতের সংখ্যা বেশি থাকে। গাজায় গত 9 মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তাতে এই মুহূর্তে যদি যুদ্ধ বন্ধও হয় তাহলেও আরও বেশ কিছুদিন গাজার মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে। এদিকে সিরিয়া এবং লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সিরিয়ার বন্দরনগরী বানিয়াসে বিমান হামলা চালানো হয়। একটি বেনামি সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে বানিয়াস নগরীর উপকণ্ঠে 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী এই ভবনে ছিলেন। এদিকে সোমবার ভোর রাতে দক্ষিণ লেবাননের একটি খামারে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন গবাদি পশু মারা গেছে। রোববার লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং গোলানে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত অক্টোবরের পর এটাই সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র দিয়ে আক্রমণ বলে উল্লেখ করা হয়েছে। এদিকে গাজায় গণহত্যা শুরু থেকেই ইসরায়েলকে হুঁশিয়ারি করে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট বলে মন্তব্য করেছেন তিনি।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনও ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলের হাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত হচ্ছে। এরদোয়ান আরও বলেন, গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়ানো হচ্ছে। গাজা যুদ্ধে লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোয়ান বলেন, তারা লেবাননকেও যুদ্ধের হুমকি দিচ্ছে। এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতেই হবে। অন্যদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ইতিমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে। দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলনে অবসরে ইব্রাহিম আল জেবেরেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে। নজর দেব প্রতিবেশী দেশ ভারতের দিকে। জম্মু ও কাশ্মীর কাঠুয়া জেলার দুর্গম মাজেদি এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর কনভয়ে হামলায় 5 সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও 6 জন। 8 জুলাই এই হামলা হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এ নিয়ে গত 48 ঘন্টায় জম্মু কাশ্মীরে দ্বিতীয়বারের মতো ভারতের সেনাবাহিনীর উপর হামলার ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, কাঠুয়া থেকে প্রায় 150 কিলোমিটার দূরে মাসিদি কিন্দিলি মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে ছিল। সে সময় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে 5 জন নিহত ও 6 জন আহত হয়েছে। আহত সেনা সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক হামলার পর সন্ত্রাসীরা সেনাদের কনভয়ে বোমা ছোড়ে এবং গুলি চালায়। সেনারা পাল্টা হামলা শুরু করলে সন্ত্রাসীরা পাশের বনে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। দর্শক, শেষ করব ভারতের নতুন ট্যাঙ্ক তৈরির খবর দিয়ে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের ঘায়েল করতে নতুন হালকা ট্যাঙ্ক তৈরি করেছে ভারত। গত শনিবার গুজরাটের হাজিরায় সফলভাবে এই ট্যাঙ্কের পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা এবং নির্মাণ সংস্থা এল&টি যৌথভাবে এই ট্যাঙ্কটি তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে জোরাবর। ভারতের হাতে ইতিমধ্যেই একাধিক ভারী এবং মাঝারি ওজনের ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে অর্জুন, রুশ T-90, T-72 অন্যতম। তাহলে কেন আবার নতুন ট্যাঙ্কের প্রয়োজন পড়ল ভারতের? 2020 সালের আগস্টে লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা পিম্পলস লিবারেশন আর্মির হামলায় 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পরে নতুন ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব করেছে ভারত। সেনা মোতায়েনের সময় বোঝা গিয়েছিল পাহাড়ি অঞ্চলে হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা। এরপর আবার 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলাকালীনও নতুন ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব করে ভারত। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।